সে অনেককাল আগের কথা। রায়মঙ্গল নদীর ধারে বাদাবনের গভীরে তখন এক নামেই সকলে কাঁপত, ভৈরব ডাকাত। লোকে বলত দিনের বেলায় সে সাধারণ মাঝি, আর রাতে তার চোখে জ্বলে ওঠে বাঘের আগুন। তার দলবল খুব বড় ছিল না, কিন্তু তাদের পরিকল্পনা ছিল নির্ভুল আর সাহস ছিল অসীম। ভৈরব কিন্তু জন্ম থেকে ডাকাত ছিল না, তার নাম ছিল ভুবন। গ্রামের সহজ সরল এক যুবক, যার বাবা হারাধন মাঝি মহাজন মাধব সেনের কাছে জমি বন্ধক রেখে মেয়ের বিয়ে দিয়েছিল। কিন্তু বন্যার এক ঝাপটায় সব ফসল নষ্ট হওয়ায় হারাধান সময়মতো টাকা শোধ করতে পারেনি। মাধব সেন শুধু জমিই কেড়ে নেয়নি, ভরি সভায় হারাধনকে অপমান করে জুতোপেটা করেছিল। সেই অপমান সহ্য করতে না পেরে হারাধান নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ দেয়। সেই রাতেই ভুবন গ্রাম ছেড়ে বাদাবনে হারিয়ে যায়। যখন সে ফেরে তখন সে আর ভুবন মাঝি নয়, তখন সে ভৈরব ডাকাত। ভৈরবের একটা নিয়ম ছিল, সে সাধারণ গরিব মানুষের গায়ে আঁচড় পর্যন্ত দিত না। তার লক্ষ্য ছিল কেবল বড় বড় জমিদার, মহাজন আর অসৎ ব্যবসায়ীরা। লুটের মালের একটা বড় অংশ সে চুপচাপ গ্রামের অভাবী পরিবারগুলোর কাছে পৌঁছে দিত, কিন্তু নিজের নাম প্রকাশ করত না। তাই একদিকে যখন গণপুলিশ আর ধনীমহনে সে ছিল এক মূর্তিমান আতঙ্ক, গ্রামের গরিবদের কাছে সে ছিল এক অদৃশ্য সহায়। গল্পের মোড় নেয় যখন জেলায় নতুন দারোগা হয়ে আসে অলোকেশ রায়, অত্যন্ত সৎ, বুদ্ধিমান এবং কঠোর এক অফিসার। তিনি এসেই প্রতিজ্ঞা করলেন ভৈরবের রাজত্ব তিনি শেষ করবেন। অলোকেশ খবর পেলেন যে সামনের অমাবস্যায় ভৈরব তার দলবল নিয়ে হামলা করবে মহাজন মাধব সেনের বাড়িতে, কারণ সেদিনই মাধব সেনের মেয়ের বিয়ে। প্রচুর গয়না আর টাকা পয়সার লেনদেন হবে। অলোকেশ ফাঁদ বাতলেন। বিয়ের বাড়িতে বরযাত্রীর বেশে লুকিয়ে রইল তার পুলিশ বাহিনী, চারিদিকে কড়া পাহারা। গভীর রাতে যখন সবাই বিয়ের আনন্দে মাতোয়ারা, বাদাবনের জঙ্গল থেকে ধোঁয়ার মতো বেরিয়ে এলো ভৈরবের দল। কেউ কিছু বোঝার আগেই তারা বাড়ির ভেতরে ঢুকে পড়ল, কিন্তু ঢোকার পরেই তারা বুঝতে পারল যে তারা ফাঁদে পড়েছে। শুরু হলো তুমুল লড়াই। একদিকে ভৈরবের সীমিত সংখ্যক ডাকাত, অন্যদিকে অলোকেশের প্রশিক্ষিত পুলিশ। ভৈরব নিজে লড়ছিল বাঘের মতো। তার মূল লক্ষ্য ছিল মাধব সেন। সমস্ত গোলমালের মধ্যে সে ঠিক পৌঁছে গেল মাধব সেনের সামনে। চিনতে পারছিস আমাকে মহাজন? গর্জে উঠল ভৈরব। আমি হারাধন মাঝির ছেলে ভুবন। মাধব সেন ভয়ে কাঁপতে লাগল। ভৈরব তার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে বলল, তোর টাকা, তোর গয়না আমি নেব না। আমি শুধু সেই জিনিসটা নিতে এসেছি যেটা তুই আমার বাবার কাছ থেকে কেড়ে নিয়েছিলি, সম্মান। এই বলেই সে মাধব সেনকে টানতে টানতে উঠোনে নিয়ে এলো, যেখানে সবাই দেখছিল। বলল, আজ তুই সবার সামনে নিজের ভুল স্বীকার করবি, বলবি তুই হারাধান মাঝির সাথে অন্যায় করেছিলি। ঠিক সেই মুহূর্তে দারোগা অলোকেশ রায় পেছন থেকে ভৈরবের উপর ঝাঁপিয়ে পড়লেন। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হল। ভৈরব বয়সে এবং শক্তিতে অনেক বেশি হলেও অলোকেশ ছিলেন প্রশিক্ষিত। এক পর্যায়ে অলোকেশের পিস্তল থেকে গুলি ছুটে গেল। গুলিটা লাগল ভৈরবের কাঁধে। রক্তাক্ত অবস্থায় ভৈরব টলতে লাগল। তার দলবলের বেশিরভাগই তখন ধরা পড়েছে বা আহত। ভৈরব বুঝতে পারল আজ আর পালানোর পথ নেই। সে শেষবারের মতো একবার মাধব সেনের দিকে ঘৃণার চোখে তাকাল, তারপর ঘুরে দাঁড়িয়ে দৌড় দিল নদীর দিকে। অলোকেশ তার পিছু নিলেন। নদীর ধারে এসে ভৈরব এক মুহূর্তের জন্য দাঁড়াল। তার চোখে মুখে যন্ত্রণা, কিন্তু হার না মানার এক অদ্ভুত জেদ। সে দারোগার দিকে তাকিয়ে হাসল, এক রক্তাক্ত করুণ হাসি। তারপর ঝাঁপ দিল রায়মঙ্গলের কালো জলে। অলোকেশ আর তার বাহিনী সারা রাত নদীতে জাল ফেলে তল্লাশি চালিয়েও ভৈরবের দেহ খুঁজে পায়নি। এরপর থেকে সেই অঞ্চলে আর কখনো ভৈরব ডাকাতের নাম শোনা যায়নি। কেউ বলে সে নদীর জলে ডুবে মরেছে, আবার গ্রামের বুড়ো মাঝিরা বলে ভৈরব মরেনি, রায়মঙ্গল নদী তার সন্তানকে নিজের কোলে লুকিয়ে রেখেছে। আজও নাকি গভীর অমাবস্যার রাতে যখন বাদাবনের ওপর ঘন কুয়াশা নামে, তখন শোনা যায় একটা নৌকার দাঁড় ফেলার শব্দ। সে নাকি ভৈরব। তার অসমাপ্ত প্রতিশোধের খোঁজে সে আজও ঘুরে বেড়ায় নদীর বাঁকে বাঁকে। দারোগা অলোকেশ রায় পদোন্নতি পেয়ে অন্য জায়গায় চলে গিয়েছিলেন, কিন্তু শোনা যায় তিনি তার বাকি জীবনে কখনো সেই রাতের কথা ভুলতে পারেননি।